আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আপনি এখন বেচারা ট্রাম্প বললেও পারেন। পৃথিবীর সবচেয়ে শক্তিধর সামরিক ইন্ডাস্ট্রির মালিক যে, পৃথিবীর সবচেয়ে শক্তিধর সেনাবাহিনীর মালিক যে দেশটি, পৃথিবীর সবচেয়ে শক্তিধর নৌবাহিনী এবং এয়ারফোর্সের মালিক যে দেশটি, সেই দেশটির প্রেসিডেন্টকে আপনি এখন বেচারা ট্রাম্প বললেই পারেন, শুধুমাত্র এই ইরান যুদ্ধের কারণে। ধারণা করা হচ্ছিল এই ইরান যুদ্ধে মোটামুটি যুক্তরাষ্ট্র ভয়ঙ্করভাবে ফেঁসে যাবে। আর সেটার প্রমাণ ডে বাই ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়ে আসছে। তার বক্তব্যের মাধ্যমে আসলে প্রকাশ পাচ্ছে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কতটা গভীরে চলে গেছে, কতটা গভীরে আটকে গেছে। গতকালকে গতকালকে বাংলাদেশ সময় সকাল ৫টার সময় আনুমানিক সকাল ৫টার সময় সে ঘোষণা দিয়েছিল যে আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী পরিপূর্ণ সচল করে না দেয় বা হরমুজ প্রণালী যদি ছেড়ে না দেয়, সেক্ষেত্রে ইরানের পাওয়ার গ্রিডে ভয়ঙ্কর হামলা চালাবে এবং পুরো ইরানকে বিদ্যুৎ শূন্য করে দিবে, পুরো ইরানকে অন্ধকারে নামিয়ে আনবে। তারপর হচ্ছে ইরানের যেই ওয়াটার রিফাইনিং সিস্টেমগুলো আছে, সেই সিস্টেমগুলোতে আক্রমণ করে সেগুলোকে ধ্বংস করে দিবে। সেটা বলেছিল গতকালকে বাংলাদেশ সময় ভোর ৫টায়। আজ আজ সোমবার, সে রবিবার ভোর ৫টায় ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। আর আজ সোমবার বিকেলে সোমবার বিকেলে ৫টায় সোমবার বিকেল ৫টার আগে আগে সে এই ঘোষণা প্রত্যাহার করে, ৪৮ ঘন্টা পার হয়নি এখনও, সে মোটামুটি ৩০ থেকে ৩২ ঘন্টার মধ্যে, ৩০ ঘন্টাও হয়নি এখনও, মোটামুটি আপনি সহজে বলতে পারেন যে ২৪ ঘন্টা পরে, ২৪ ঘন্টা পরে সে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে ৪৮ ঘন্টা পার হওয়ার আগে বলল কি, যে আমরা আগামী ৫ দিন ইরানের উপর কোনো ধরনের হামলা করব না, বা তাদের পাওয়ার গ্রিডে কোনো ধরনের হামলা করব না। আপনি কল্পনা করতে পারছেন, যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতি সেকেন্ডে সেকেন্ডে বলছে আমরা ইরানকে ধসিয়ে দিব, ইরানকে ধ্বংস করে দিব, ইরানকে মাটির সাথে মিশিয়ে দিব, ইরানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। সেই প্রথম দিন থেকে, যুদ্ধের ২৩তম দিন পার হয়ে গেছে, সে সেই প্রথম দিন থেকে বলে আসছে যে আমরা ইরানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, ইরানকে ধ্বংস করে দিয়েছি, এমন একটা পরিস্থিতি তৈরি করেছি যে ইরান আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু আবার ঠিক কিছুক্ষণ পরে, বা বলতে পারেন সে রাতে একটা বক্তব্য দিচ্ছে, সকালে আরেকটা বক্তব্য দিচ্ছে। সে রাতে বলছে আমি ইরানকে ধ্বংস করে দিয়েছি, ইরানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আবার সকালবেলা বলছে ইরান যদি আমার কথা মতো কাজ না করে, সেক্ষেত্রে ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতা যারা আছে তাদেরকে টার্গেট করে হামলা করব, ইরানের আইআরজিসিকে টার্গেট করে হামলা করব, সেনাবাহিনীকে টার্গেট করে হামলা করব। সে এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে আছে। সে নিজের কথার সাথে সে নিজে যুদ্ধ করছে। সে কখন কি বলছে, কখন কি এক্সপ্লেইন করতে চাচ্ছে, সে নিজেও জানে না। সে তার গোয়েন্দা ইনফরমেশন নিয়ে হচ্ছে কথা বলছে, কিন্তু সে এখন একটা কথা বলছে, একটু পরে আরেকটা কথা বলছে। ইভেন সে সংবাদ সম্মেলনে বসে একই সংবাদ সম্মেলনে দুই ধরনের কথা বলে। একই সংবাদ সম্মেলনে সে দুই ধরনের কথা বলে। আজ কি বলেছে জানেন? আজ বলেছে ইরান নাকি তার সাথে আলোচনা করেছে। সে নাকি ইরানের কিছু কর্মকর্তার সাথে বা উচ্চপদস্থ কিছু কর্মকর্তার সাথে আলোচনা করেছে। আর এটা নাকি ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে। ফলপ্রসূ আলোচনা হওয়ার কারণে সে আগামী ১ সপ্তাহ এই আলোচনা চালিয়ে যাবে। আগামী ১ সপ্তাহ এই আলোচনা চালিয়ে যাবে ইরানের সাথে যুদ্ধবিরতির জন্য। এখন ঘটনা হচ্ছে, যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে বা ২৪ ঘন্টা আগে সে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিল ইরানকে, যে ইরান যদি ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী না ছেড়ে দেয়, সেক্ষেত্রে ইরানের ওপর, ইরানের পাওয়ার গ্রিডের উপর ব্যাপক মাত্রায় হামলা হবে। সে ৪৮ ঘন্টার আলটিমেটাম পার হওয়ার আগেই নিজ থেকে গিয়ে কেন বলছে যে আমি যুদ্ধবিরতি চাই, এখন একটা যুদ্ধবিরতির সময় এসেছে। এই ধরনের কথা কেন বলছে? আর আপনারা জানবেন, ঠিক এই আলটিমেটামের পরপরই ইরান ঘোষণা দেয়, যদি ইরানের পাওয়ার গ্রিড বা বিদ্যুৎ স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা করা হয়, সেক্ষেত্রে তারা আরব আর ইসরায়েলের যেই পাওয়ার গ্রিডগুলো আছে, পাশাপাশি আরবের যেই ওয়াটার রিসাইকেলিং পয়েন্টগুলো আছে,
ওয়াটার রিফাইনিং পয়েন্টগুলো আছে সেগুলোকে টার্গেট করে ভয়াবহ হামলা চালানো হবে, ভয়াবহ হামলা চালানো হবে সে বলে দিয়েছে। আর ঠিক 48 ঘন্টা পার হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের বক্তব্য চেঞ্জ করে ফেলেছে। এমন একটা পরিস্থিতি, ট্রাম্পের বক্তব্যের সাথে বা ট্রাম্পের বক্তব্যে ইরান আমল না করে বা ইরান ট্রাম্পের সাথে সংঘর্ষে না জড়ালেও চলে, কেননা ট্রাম্প তার নিজের বক্তব্যের সাথে নিজেই যুদ্ধ করছে। এখন একটা কথা বলছে, 5 মিনিট পরে আরেকটা কথা বলছে, আবার কিছুক্ষণ পরে গিয়ে আরেকটা কথা বলছে। তার ট্রুথ সোশ্যালে সে পোস্ট করেছে এই ইরানের সাথে যে আলোচনা হচ্ছে এটার বিষয়ে সে তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেছে। সে বলেছে ইরানের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে, আলোচনার মাধ্যমে আমরা এই যুদ্ধবিরতিতে এগোচ্ছি। আর এই আলোচনা কে করছে? স্টিভ উইটকফ করছে আর জ্যারেড কুশনার করছে। এই দুইজন এই যুদ্ধ লাগানোর কারিগর ছিলেন। কিন্তু যখন ইরানি কর্মকর্তাদের সাথে কথা বলা হলো, ইরানের সাথে যোগাযোগ করা হলো, তখন বলছে না, এই ধরনের কোনো আলোচনা করা হয়নি। অন্যদিকে ইরানের শক্তিশালী একটা গণমাধ্যম বলছে, মেহের নিউজ এজেন্সি বলছে, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের আলোচনা গত 48 ঘন্টা কিংবা 72 ঘন্টায় হয়নি। অন্যদিকে আপনি যদি কাউন্ট করেন যে ইরানে এখন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কারা বেঁচে আছে, কাদের সাথে আলোচনা করে যেতে পারে, এখানে মোস্তফা খামেনি কোনো ধরনের নেগোসিয়েশন বা কোনো ধরনের আলোচনায় নেই। সেক্ষেত্রে কে থাকতে পারে? সেক্ষেত্রে থাকতে পারে আব্বাস আরাকচি, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, আর প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান। এই দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন জীবিত আছে, যাদের সাথে যুক্তরাষ্ট্র সার্বিক আলোচনা এগিয়ে নিতে পারে। কিন্তু এই দুজন সরাসরি নাকচ করে দিয়েছে যে আসলে আমরা এই ধরনের কোনো আলোচনা যুক্তরাষ্ট্রের সাথে করছি না। তাহলে ট্রাম্প কার সাথে আলোচনা করছে? কার সাথে? সে নিজের সাথে আলোচনা করছে, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে সে আসলে স্বপ্নে ইরানের কর্মকর্তাদের সাথে দেন হচ্ছে আলোচনা করছে? আবার বলছে আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে, আমরা খুব দ্রুতই যুদ্ধবিরতিতে যেতে পারি। আর আপনারা জানবেন প্রথম দিন থেকেই ট্রাম্প মোটামুটি এমনটা বলে আসছিল, যখন দেখলো যে 2 থেকে 3 দিন পরে আসলে পরিস্থিতি তাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন থেকেই বলে আসছিল যে আমরা যুদ্ধবিরতিতে যাব, আমরা যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য আলোচনা করছি। আর এটা মিন করে ট্রাম্প বলছে আমরা আলোচনা করছি, কিন্তু ইরানি কর্মকর্তারা বলছে আমরা কোনো ধরনের আলোচনা করছি না। এটা মিন করে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ভয়াবহভাবে ফেঁসে গেছে এবং ইরান যে হামলা করছে সেটা আসলে তারা নিতে পারছে না। ইরানের হামলার জন্য যে প্রেশার ক্রিয়েট হয়েছে তাদের ইন্টারনাল রাজনীতিতে, তারপর হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব থেকে যে প্রেশার ক্রিয়েট হয়েছে শুধুমাত্র হরমুজ প্রণালীর জন্য, সেটা তারা এখন সইতে পারছে না। তারা প্রায়শই বলে যে ইরানের উপর আরও শক্তিশালী হামলা হবে, ইরানের উপর আরও ভয়ঙ্কর হামলা হবে। আরে ভাই, ইরানের উপর তুমি তোমার সবচেয়ে শক্তিশালী বোমাগুলো হামলা করেছো, ইরানের উপর তোমার ব্যাপক মাত্রায় বাংকার ব্লাস্টার বোমাগুলো হামলা করেছো, তোমার B2, B52, তারপর হচ্ছে B1 যেই বোমারু বিমানগুলো আছে, এগুলো হচ্ছে তোমার সর্বাধুনিক সবচেয়ে ভারী অস্ত্র বহনকারী বিমান। এগুলো দিয়ে তুমি প্রায় 2-1 দিন পর পরই হামলা করেছো। গত রাতেও হচ্ছে B52 দিয়ে হামলা করেছে, ব্যাপক মাত্রায় হামলা করেছে। প্রথম দিন থেকেই তুমি B2, B52, B1 যেই বোমারু বিমানগুলো আছে, শক্তিশালী বোমারু বিমানগুলো আছে, সেগুলো দিয়ে ব্যাপক মাত্রায় হামলা করছো। তাহলে তোমার বাকি থাকে কি? শুধুমাত্র হরমুজ প্রণালী, শুধুমাত্র তোমার বাকি থাকে পরমাণু অস্ত্র। এখন তুমি যেটা পারো, ইরানের উপর একটা পরমাণু ওয়েপেন হামলা করতে পারো, এটা ছাড়া তোমার কাছে আর কোনো ওয়েপেন নেই। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের কাছে যে 5,000 পারমাণবিক অস্ত্র আছে, এর চাইতেও শক্তিশালী অস্ত্র নিয়ে বসে আছে। সেটা কি? সেটা হরমুজ প্রণালী। আর এটার জন্যই ট্রাম্প মোটামুটি পাগল হয়ে গেছে। কয়েক হাজার বর্গ কিলোমিটার এরিয়া জুড়েই যুদ্ধ চলছে, কিন্তু শুধুমাত্র 2 কিলোমিটারের একটা জায়গা, 2 কিলোমিটারের একটা গলা আপনি বলতে পারেন, সেই গলা দিয়ে ইরান পুরো পৃথিবীকে নাকানি চোবানি খাওয়াচ্ছে। পুরো পৃথিবীর সুপার পাওয়ার, যে ইভেন যুদ্ধের আগেও বলেছে যে আমাদের সেনাবাহিনী পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনী, আমাদের এয়ারফোর্স পৃথিবীর শ্রেষ্ঠ এয়ারফোর্স, আমাদের নৌবাহিনী পৃথিবীর শ্রেষ্ঠ নৌবাহিনী, আমরা কারো কাছে হার মানি না, আমাদের কেউ হারাতে পারে না, আমরা মোটামুটি পুরো পৃথিবীকে আমাদের পার সামনে দেন হচ্ছে মাথা নত করাই। সেখানে সেই সেনাবাহিনী, সেই নৌবাহিনী, সেই এয়ারফোর্স এখন ইরানের কাছে মাথা নত করছে। এমন একটা পরিস্থিতি, তারা মুখ দিয়ে অনেক কিছু বলছে
যে ইরানকে ধ্বংস করে দিচ্ছি, ইরানকে ধ্বংস করে দিব, ইরানকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি, এটা করছি সেটা করছি, কিন্তু দিন শেষে পরিস্থিতি অন্য কিছু। দিন শেষে দেখা যাচ্ছে ইরান ব্যাপক মাত্রায় তদন্দ্র প্রতাপ নিয়ে দাঁড়িয়ে আছে। যদিও ইরানের ক্ষতি ব্যাপক হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ইরান দতন্দ্র প্রতাপ নিয়ে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প যে বলল যে আসলে আমরা যুদ্ধবিরতিতে যেতে চাই, আমাদের ভিতরে ফলপ্রসূ আলোচনা হচ্ছে, সেখানে ইরান বলল যে না, কোনো ধরনের আলোচনা হচ্ছে না। ট্রাম্প এই কথা কেন বলল? এখন আপনি যদি যুদ্ধের প্রথমে গিয়ে দেখেন, এই যুদ্ধে ট্রাম্পকে টেনে এনেছে নেতানিয়াহু। নেতানিয়াহু ইহুদি লবি এই যুদ্ধে ট্রাম্পকে বা আমেরিকাকে টেনে এনেছে। এখন আমেরিকা আর ইসরায়েল ধারণা করেছিল 3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে তাদের উপর ভয়ানক হামলা করলে, তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে হামলা করলে, তাদের সর্বোচ্চ নেতাকে মোটামুটি সরিয়ে দিলে রাজনৈতিকভাবে তারা ভেঙে পড়বে, তাদের রিজিম ভেঙে পড়বে, তাদের দেশ ভেঙে পড়বে, তাদের সেনাবাহিনী ভেঙে পড়বে, আইআরজিসি ভেঙে পড়বে। দেন হচ্ছে আমরা আমাদের মতো করে সেনাবাহিনী পাঠিয়ে বা ফিল্ড ফোর্স পাঠিয়ে দেন হচ্ছে দখল করে নিতে পারবো। কিন্তু তাদের ধারণা 360 ডিগ্রি ঘুরে যায়, 360 ডিগ্রি ঘুরে যায়। অলরেডি যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা বলেছে যে আমরা কোনোদিন ধারণাও করতে পারিনি ইরান এত ভয়ঙ্কর পাল্টা আঘাত করবে, পাল্টা আঘাত করবে, এটা কোনোদিন তারা ধারণাও করতে পারেনি। এটা বলেছে ট্রাম্পও বলেছে আমরা ধারণাও করতে পারিনি যে ইরান এতটা শক্তিশালী হামলা করবে। এখন যেহেতু যুদ্ধ এখানে চলেই এসেছে, সেক্ষেত্রে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যেই ইন্টারসেপ্টর আছে, তাদের চেইন, তাদের সাপ্লাই চেইন খুবই দুর্বল। তাদের অত্যাধুনিক অস্ত্র আছে, তাদের ডিফেন্স লাইন আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের সাপ্লাই চেইন অনেক দুর্বল। দুর্বল হওয়ার পেছনের কারণটা হচ্ছে তারা ব্যাপক মাত্রায় কোয়ালিটির উপর নজর দেয়, ব্যাপক মাত্রায় কোয়ালিটির উপর নজর দেয়। এই কারণে তাদের সাপ্লাই চেইন কিছুটা সময় সাপেক্ষ। যেখানে চীন ভয়াবহ সাপ্লাই চেইন তৈরি করে, এখানে আপনি ইরানের সাথে কম্পেয়ার করতে পারবেন না, কারণ হচ্ছে ইরান আসলে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল থেকে অনেক বেশি পিছিয়ে আছে, অনেক বেশি পিছিয়ে আছে। আর ইরান যে ড্রোনগুলো তৈরি করে, তাদের ড্রোনগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না, খুব বেশি খরচও লাগে না। তাদের ড্রোন খুব বেশি ধ্বংসযোগ্যও চালায় না, আপনারা জানবেন, খুব বেশি ধ্বংসযোগ্যও চালায় না। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ইরান কিছুটা সেফ জোনে থাকবে। ইরানের ক্ষয়ক্ষতিও ব্যাপক হচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রের যে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম, এখানে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র হামলা করছে যুদ্ধবিমান দিয়ে, যুদ্ধবিমান তাদের ইরানের আকাশে ঢুকে দেন হচ্ছে যুদ্ধ করছে। কিন্তু অন্যদিকে ইরানের মিসাইলগুলো, ইরানের ড্রোনগুলো তাদের দেশের ভিতরে ঢুকে যাচ্ছে, তাদের দেশের আকাশ সীমায় ঢুকে দেন হচ্ছে হামলা করছে। এতে করে একটা ড্রোনের বিরুদ্ধে তাদের প্রায় 5-7টি কিংবা 10-12টিও অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করতে হচ্ছে। এতে করে তাদের মধ্যপ্রাচ্যের যেই অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে, যেই ব্যাটারিগুলো আছে, সেগুলো মোটামুটি শেষ হওয়ার দ্বার প্রান্তে। ইসরায়েল অলরেডি 1 সপ্তাহ আগে বলেছিল যে তাদের অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় শেষ, যুক্তরাষ্ট্র থেকে সহায়তা চেয়েছে। আর যুক্তরাষ্ট্র বলেছে আমার নিজেরই অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম নেই, আমি এখন তোমাদের কোথা থেকে দিব। যদিও তারা এই ধরনের পরিকল্পনা করছে। আর এই অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম রিলোড করার জন্য, বা যেই অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো শেষ হয়ে গেছে, এগুলোকে আবার পুনরায় স্থাপনের জন্যই ট্রাম্প আর ইসরায়েল চাচ্ছে যুদ্ধবিরতি করতে। ট্রাম্প আর ইসরায়েল চাচ্ছে যুদ্ধবিরতি করে দেন হচ্ছে তারা তাদের ব্যাটারিগুলো পুনরায় স্থাপন করে দেন হচ্ছে এই যুদ্ধ আবার শুরু করবে। কিন্তু ইরানের কাছে এটাই সুযোগ, যেহেতু ইসরায়েল দুর্বল হয়ে পড়েছে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমের দিক দিয়ে, যুক্তরাষ্ট্র মোটামুটি এখন নাকানি চোবানি খাচ্ছে। এখনই সুযোগ ইরানের যেই দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে নেওয়ার। তার মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবগুলো ঘাঁটিকে প্রত্যাহার করতে হবে, সবগুলো ঘাঁটি প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ইরানের উপর যে এই ধরনের কোনো হামলা হবে না, সেইটা সম্পূর্ণরূপে গ্যারান্টি দিতে হবে আন্তর্জাতিক বিশ্বকে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট এসে এই ধরনের হামলা করতে পারবে না, তাদের সিনেট এটা পাশ করতে হবে, এই ধরনের কথা বলেছে। পাশাপাশি ইসরায়েলও যাতে কোনো ধরনের হামলা না করতে পারে, এবং হিজবুল্লাহ ও অন্যান্য যে গোষ্ঠীগুলো আসে এগুলোর উপরেও যাতে ইসরায়েল হামলা না করতে পারে, এটার গ্যারান্টি দিতে হবে আন্তর্জাতিক বিশ্বকে। আরেকটি হচ্ছে ইরানের ওপর থেকে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেন হচ্ছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এই যুদ্ধের সম্পূর্ণ ক্ষতিপূরণ ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে দিতে হবে। এইখান থেকে কিছু শর্ত ইসরায়েল যুক্তরাষ্ট্র না মানলেও কিছু শর্ত মানতে বাধ্য। অন্যদিকে তাদের যেই ইউরেনিয়াম নিয়ে আলোচনা, পাশাপাশি তাদের যে ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা, এই আলোচনা তারা করতে রাজি না। এই ধরনের কোনো আলোচনাই হবে না, তারা বলে দিয়েছে। তাদের এই 3টি ভিত্তির উপর দাঁড়িয়ে হচ্ছে আলোচনা হবে। এই 3টির থেকে যে কোনো কয়েকটা তাদের মানতে হবে, বা তারা তো দাবি করছে সবগুলোই।
যদিও যুক্তরাষ্ট্র কখনোই সবগুলো মানবে না, সবগুলো মানামানি মোটামুটি যুক্তরাষ্ট্র তার সুপার পাওয়ারের মসনদ থেকে নিচে নেমে যাওয়া বা বসে যাওয়া, তার মসনদ চলে যাওয়া, এমন একটা পরিস্থিতি। কিন্তু ইরানের এই সুযোগ তাদের শর্তগুলো পালন করে নেয়া, তাদের শর্তগুলো আদায় করে নেয়ার। এখানে মুস্তফা খামিনি যেহেতু আয়াতুল্লাহ আলী খামিনি না, সে তার চাইতে কয়েক গুণ বেশি আগ্রাসী, এটা অলরেডি প্রমাণ করেছে। সেক্ষেত্রে তার ক্যারেক্টারিস্টিক্স থেকে ধারণা করা যায় যে এই মুস্তফা খামেনি যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে যেতে চায়, সেক্ষেত্রে এই ধরনের একটা নেগোসিয়েশন ছাড়া বা এই ধরনের দাবি আদায়গুলো ছাড়া তারা কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না, তারা কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না। এখনও দেখা যাচ্ছে ইরান তার যেই গতি ছিল যুদ্ধের প্রথম 3 দিন পরে, তারা যেই সিকুয়েন্টলি বা ধারাবাহিকভাবে যেই গতিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেই গতিতে যুদ্ধ এখনও তারা চালিয়ে যাচ্ছে, তারা থামেনি। এমন না যে তাদের ওয়েপেন্সের হচ্ছে কমতি পড়ে গেছে। যেমন আজকেও হচ্ছে তারা একটা মিসাইল টানেলের ছবি প্রকাশ করলো, যেখানে মিসাইল আছে, অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ড্রোন আছে। সেখান থেকে তাদের অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো বের হয়ে আকাশ থেকে তাদের যুদ্ধ বিমানগুলোকে ভূপাতিত করছে বা টার্গেট করে আবার ভিতরে ঢুকিয়ে নিচ্ছে, অক্ষত অবস্থায় ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। এই ধরনের ভিডিও প্রকাশ করেছে। সেক্ষেত্রে আপনি বলতেই পারেন ইরান এখনও ব্যাপক মাত্রায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও দতন্দ্র প্রতাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যুদ্ধের জন্য তারা ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের চাইতে বেশি প্রস্তুত। আর হরমুজ প্রণালী তো আছেই, এটা কয়েক হাজার পরমাণু অস্ত্রের চাইতে শক্তিশালী ভূমিকা পালন করছে এখন ইরানের জন্য। দেখা যাক মুস্তফা খামেনি আসলে কতটুকু আদায় করে নিতে পারে, পাশাপাশি ইরান কোথায় গিয়ে এই যুদ্ধের সমাপ্তি টানে। আর ট্রাম্পের অবস্থা নাই বললাম। তাহলে আজ রাখছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।